আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির দ্বিমতের প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বাবরকে নিয়ে বিরল ঐক্যমত্য বিএনপি জামাত। গাজায় বিমান থেকে সাহায্য দেওয়া শুরু করেছে ইসরায়েল। ইরানে আবারও হামলা চালিয়ে খামেনিকে হত্যার হুমকি। এবার বিস্তারিত। সরকারি কর্ম কমিশন, পিএসসি ও দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগ বন্ধে নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার প্রস্তাবনায় বিএনপির দ্বিমতের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলছে, সংস্কার বিরোধী অবস্থান জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। সোমবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা বিএনপির কিছু সময়ের জন্য ওয়ার্কআউট করার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণত এ ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন মেধাবী ও দক্ষদের নিরপেক্ষভাবে নিয়োগ, কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী 5 দশকে দেখেছি দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলো কখনো নিজেদের পায়ে দাঁড়াতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে এসব সংস্থা আরও বিতর্কিত হয়ে ওঠে, যার ভুক্তভোগী শুধু সাধারণ ছাত্রছাত্রী নয়, বরং জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি এবং তাদের পরিবারগুলোর সদস্যরাও। জনপ্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে আওয়ামী লীগের দলীয় প্রভাবে বিএনপিকেও দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে অবস্থান করতে হয়েছে। সংগঠনটি স্মরণ করিয়ে দিয়েছে, 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সূচনাই হয়েছিল পিএসসির সংস্কার ও দলীয় নিয়োগ বন্ধের দাবিকে কেন্দ্র করে, যা পরবর্তীতে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, বিএনপির এই সংস্কার বিরোধী অবস্থান জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী, যার জন্য তারা পুরো জাতির কাছে দায়বদ্ধ থাকবে। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপির প্রতি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে এই আত্মঘাতী অবস্থান থেকে সরে দলীয় অবস্থান পর্যালোচনা করে নিরপেক্ষ সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরল ঐক্যমত্য দেখা গেল এই মুহূর্তে সাপে নেউলে অবস্থানে থাকা বিএনপি ও জামাতের মধ্যে। দুই দলই বলছে, বাবরকে বিতর্কিত করা অশোভন আচরণ। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জনাব লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক, তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলা গ্রহণযোগ্য নয়। শো রেসপেক্ট অনলি দেন ইউ উইল বি রেসপেক্টেড। শিশির মনিরের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার গুরুত্ব কতটা। তিনি মনে করেন, একজন নির্যাতিত ও নির্দোষ প্রমাণিত রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি শোভনীয় নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা অনাকাঙ্ক্ষিতই বলেই মনে করছেন অনেকে। ঢাকার উত্তরার ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে 590 জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খান। সোমবার 28 জুলাই দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন, এর মধ্যে প্রতিদিন 80-82% শিক্ষার্থী উপস্থিত থাকে। সেই হিসেবে সেদিন ভবনটিতে 590 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেওয়া, যারা হারিয়ে গেছে অভিভাবকের কাছে পৌঁছেছে কিনা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার কোনো অবকাশ ছিল না, আর ওই সময় এটা আমাদের প্রায়োরিটি ছিল না। ভবনটিতে 738 জন শিক্ষার্থী আসা যাওয়া করেন জানিয়ে তিনি বলেন, আমাদের প্রথম কাজ ছিল এই 738 জনের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা। সিসি ক্যামেরার ফুটেজটা দেখে ওই সময় কি কাজে আসবে। ভবনটিতে গ্রিল দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোট বাচ্চারা ক্লাস করে বলেই ওখানে গ্রিল দেওয়া, নিয়ম মেনে স্কুল নির্মাণ করা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন, ম্যালস্টোন ছাড়াও সেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। ম্যালস্টোন আলাদা বিবেচনায় প্রতিষ্ঠিত হয়নি, সবকিছুই রাজকের নিয়ম ও বেবিচকের আইন মেনেই ভবনটি করা হয়েছে। মেট্রো রেলের ভবন ও ম্যালস্টোনের ভবনের চেয়ে উঁচু মন্তব্য করে তিনি বলেন, পুরো এলাকাটাতেই আমাদের চেয়ে উঁচু ভবন আছে, পুরো এলাকাটাতেই হাইরাইজ ভবন দিয়ে ঢাকা, সমস্ত অনুমোদন নিয়ে নির্মাণ কাজ করা হয়েছে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কয়েক সপ্তাহের আন্তর্জাতিক চাপ ও ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান খাদ্য সংকটের পর ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা গাজা উপত্যকায় সম্প্রতি বিমান থেকে মানবিক সহায়তা দিয়েছে। রোববার এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে, বিমান থেকে ফেলা ব্যাগে 60টি প্যাকেট ছিল, যার মধ্যে ছিল ময়দা, চিনি ও টিনজাত খাবার। ইসরায়েল এর আগে বলেছিল যে তারা জাতিসংঘের কনভয়কে গাজায় যেতে দিতে একটি মানবিক করিডোর খোলার প্রস্তুতি নিচ্ছে। গাজায় আরও সাহায্য নিতে দেওয়ার আহ্বান এবং ব্যাপক অনাহারের সতর্কতার মধ্যে ইসরায়েল এমন কথা বলেছে। গাজার পরিকল্পিত অনাহারের বিষয়টিকে মিথ্যা দাবি করে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ বলছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে ও ইসরায়েলের সামরিক বাহিনী কোগাটের নেতৃত্বে বিমান থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিমান থেকে সাহায্য ফেলা হচ্ছে এমন ভিডিও তারা শেয়ার করেছে, তবে এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করে দেখা যায়নি। ফিলিস্তিনি কর্মকর্তারাও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। ইরানে নতুন করে হামলার ব্যাপারে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সেই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন তিনি। রোববার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদন অনুযায়ী এদিন দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইরানকে নতুন করে হামলার হুমকি দেন এবং খামেনির উপর ব্যক্তিগত আক্রমণ করার ঘোষণা দেন ইসরায়েল কাটজ বলেন, আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনাথ। তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে ভয়াবহ এক সংঘাত শুরু হয়। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। টানা 12 দিন স্থায়ী হয় এই সংঘাত। সংক্ষিপ্ত এই যুদ্ধের 10ম দিনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগ দেয় তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। পবিত্র কাবা ঘরের সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন এবং গাজার অবরোধ ও অনাহারের অবসানের আহ্বান জানানোর পর সৌদি নিরাপত্তা বাহিনী একজন মিশরীয় উমরাহ যাত্রীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় অনলাইনে নিন্দার ঝড় বইছে। অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ওয়া ইসলামা বলে চিৎকার করছেন এবং গাজায় ক্ষুধার্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন করছেন। ঐতিহাসিকভাবে ইসলাম বা মুসলমানদের হুমকির মুখে থাকাকালীন বেদনা প্রকাশ করতে এই বাক্যটি ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আবেগঘন দৃশ্যে ওই ওমরাহ পালনকারীকে বলতে দেখা যাচ্ছে, গাজার শিশুরা মারা যাচ্ছে, হে মুসলিমরা। কয়েক সেকেন্ড পরে সৌদি কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে মসজিদের ভেতরে আটক করে। এই ঘটনাটি ইসলামের পবিত্রতম স্থানগুলিতে রাজনৈতিক মত প্রকাশের উপর সৌদি আরবের কঠোর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ককে পুনর্জীবিত করেছে। কর্তৃপক্ষ হজ ও ওমরাহ সময় জাতীয় পতাকা সহ সকল স্লোগান এবং প্রতীক নিষিদ্ধ করেছে। এই ধরনের পদক্ষেপগুলি ইবাদতের পবিত্রতা রক্ষা করতে নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে সমালোচকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন দমন করতে এবং মুসলিম সংহতির অভিব্যক্তি দমনে দেশটি এই বিধিনিষেধগুলোকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন। এর আগে 2023 সালে একজন ব্রিটিশ ওমরাহ যাত্রীকে সাদা কেফিয়া এবং ফিলিস্তিন রঙের প্রার্থনার পুঁতি পরার জন্য আটক করা হয়। মক্কার বাইরে সৌদি কর্তৃপক্ষ ইসরায়েলের সমালোচনা করা বা অনলাইনে গাজার সাথে সংহতি প্রকাশ করা নাগরিকদের উপর ব্যাপক দমন অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বার্ষিক আইও সম্মেলনে গুগলের সিইও সুন্দর পিচাই ঘোষণা দেন, এবার থেকে সার্চেও মিলবে জেনারেটিভ এআই এর সুবিধা। গুগল জানায়, এআই মোড চালু করে ব্যবহারকারীরা সরাসরি পাবে এআই জেনারেটেড উত্তর, যা ওয়েবসাইট ঘেটে সময় নষ্ট না করে সরাসরি জানাবে সমাধান। একসঙ্গে স্মার্টফোন ক্যামেরাও ছবিও বিশ্লেষণ করে উত্তর দিতে পারবে সার্চ ইঞ্জিন। সবচেয়ে বড় চমক, এআই আলট্রা প্ল্যান। প্রতি মাসে $249.99 এই সাবস্ক্রিপশনে মিলবে এআই এর সর্বোচ্চ ক্ষমতা। এতে থাকবে ডিপ থিঙ্ক, যা জটিল সমস্যা বিশ্লেষণে সক্ষম। সঙ্গে থাকবে প্রজেক্ট মেরিনার, যা ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে। মিলবে 13 টেরাবাইট ক্লাউড স্টোরেজ আর বিজ্ঞাপনমুক্ত ইউটিউব অ্যাক্সেস। পাওয়ার ইউজারদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের জন্য কম খরচে সাবস্ক্রিপশন চালু রেখেছে গুগল। প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে তাদের পেইড ইউজার 15 কোটির বেশি। সুন্দর পিচাই বলেন, শুধু সার্চ নয়, এআই এখন জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, আর তার সর্বোচ্চ সুবিধা ব্যবহারকারীদের হাতের মুঠোয় পৌঁছে দেয় গুগলের নতুন লক্ষ্য। এমনকি চশমার ফ্রেমেও থাকবে এআই। গুগলের নতুন স্মার্ট গ্লাসে চালু হয়েছে অ্যান্ড্রয়েড XR সফটওয়্যার। রিয়েল টাইম অনুবাদ থেকে শুরু করে 4-5 চেনার মতো ফিচার যোগ হয়েছে এতে। স্যামসাংয়ের সঙ্গে এক হয়ে হেডসেট আনছে গুগল, আর চশমা ডিজাইনের জন্য গুগলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ারবাই পাকার আর জেন্টেল মনস্টারের মতো ব্র্যান্ড। এবার খেলার খবর।
সিফাতুর রহমান সৌরভ নামের ছোটবেলার এক বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন টাইগার পেসার। সে সঙ্গে সবাইকে সত্যের সঙ্গে থাকার অনুরোধ করেছেন তিনি। সোমবার 28 জুলাই বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তাসকিন। পাঠকদের জন্য তাসকিনের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না। এটা আমার এবং আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য বন্ধু আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনোভাবেই এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, আশা করি সত্যের সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না। এদিকে জিডিতে ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল ঘুষি মেরে মারধর করেন। অভিযোগ অনুযায়ী রোববার 27 জুলাই রাতে মিরপুর 1 নম্বর এলাকায় এই ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।